আসসালামু আলাইকুম, সকলকে বিজ্ঞান পাঠশালার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ শ্রেণীর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি জিনাত রেহেনা। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। আমরা দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতির প্রভাব নিয়ে আলোচনা করব। মানে এক কথায় ভূগোল এবং ইতিহাস দুটো যে পাশাপাশি একসাথে চলে, সেটাই আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করব। তো দক্ষিণ এশিয়ার আমরা এই ভূপ্রকৃতি বলতে কি বুঝি আসলে? ভূপ্রকৃতি বলতে বুঝি সমভূমি, মালভূমি, পর্বত, পাহাড়, হ্রদ, হাওর, এগুলো, তাই না? এরপরে এই যেটা হচ্ছে ইতিহাস, এগুলো দিয়ে কিভাবে ওই এলাকার জীবনযাত্রাটা কত আগে শুরু হয়েছিল, সেটা কিভাবে শুরু হয়েছিল, সেগুলো আলোচনা করা যায়। এবং সেগুলো সম্পর্কে যে অতীতের আমাদের কিভাবে কোন এলাকায় গড়ে উঠেছিল, সেটাই হলো ইতিহাসের একটা অংশ। এই ভূপ্রকৃতির প্রভাব পড়তে গিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের এই অধ্যায় যে অভিজ্ঞতাটা, শিখন অভিজ্ঞতাতে দক্ষিণ এশিয়ার, প্রথমে আমরা দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করি। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যদি বলি, এখন যেটা আমরা দক্ষিণ এশিয়া বলছি, দক্ষিণ এশিয়াতে মোট কয়টি দেশ বোঝা যায় বলতে বুঝি আমরা? এখন আমরা আমাদের যদি সার্কের মাধ্যমে আমরা যেটা জানি যে 8টি দেশকে বোঝায়, কিন্তু একসময় যেটা অতীতে এই পুরা ভারতবর্ষটাকেই হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত ছিল। এবং সেই এলাকার ভূপ্রকৃতিটা কিভাবে এই এলাকার ইতিহাস তৈরি করেছে, সেটা আমরা আজকে জানবো। যেমন আমাদের যে বইটা, এই বই দেখো, তোমাদের প্রথমের দিকেই ভূপ্রকৃতির তো বৈশিষ্ট্য আমি একটু আগে বললাম যে ভূপ্রকৃতি মানে নদী, পাহাড়, মরুভূমি, বন জঙ্গল, এগুলোই হচ্ছে ভূপ্রকৃতি। এগুলোই আমাদের ইতিহাস তৈরি করেছে, বা এগুলোই আমাদেরকে সন্ধানী কাজের মাধ্যমে আমরা এটা জানবো। পৃথিবীর ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময় বলেছে। এখানে আমরা একটা অনুসন্ধানী কাজ করে যদি দেখি, তাহলে দেখবো নদী, পাহাড়, বন জঙ্গল, মালভূমি, এগুলো আমরা আমাদের এই এলাকার পুরনো ইতিহাস তৈরি করেছে, তাই নয় কি? তাহলে এই যে আমরা একটা ছকে দেখতে পাচ্ছি, এই ছকের মধ্যে আমরা প্রত্যেকে কি করব, এক একটা বৈশিষ্ট্য নিব, ভূমিরূপ নিব। যেমন কেউ নদী নিতে পারি, কেউ পাহাড় নিতে পারি, কেউ মরুভূমি নিতে পারি, কেউ বন জঙ্গল, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে প্রথমে যদি আমি জাস্ট একটু উদাহরণ হিসেবে দিই যে সমতল ভূমি নিয়ে যখন আমরা কাজ করব, সমতল ভূমিটা কি, কোনটাকে আমরা সমতল ভূমি বলছি? সমতল ভূমি বলছি যেটা হলো আমাদের সমুদ্র তল থেকে যদি আমাদের উচ্চতাটা 300 মিটারের বেশি হবে না, সেটাই হচ্ছে সমতল ভূমি। তো আমাদের এই পুরো পৃথিবীতে আফ্রিকা মহাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকাতে মোটামুটি একটা সমতল ভূমি রয়েছে। এই জন্য এগুলোতে জনবসতি অনেক আগে থেকে তৈরি হয়েছে, এবং বিভিন্ন যে সভ্যতাগুলো গড়ে উঠেছে, আমরা যদি আগের ক্লাসে হয়তো সামান্য পড়েছি, এবং আমরা বাংলা অঞ্চলের ইতিহাস যখন অনুসন্ধান করেছি, তখন আমরা দেখেছি যে আমাদের এই বাংলা অঞ্চলে আমরা পুন্ড্রনগর, যেটা সেই সভ্যতাটা পেয়েছি, যে মহাস্থানগড়ে। তো এই সভ্যতাগুলো আমরা এই অঞ্চলে পাওয়ার মূল কারণ যে আমাদের এই এলাকাতে সমতল ভূমি ছিল, এবং সমতল ভূমিতে মানুষের বসবাস ভালো হতো, এবং এই কারণে এই এলাকাতে মানুষ মানে জনবসতি গড়ে তুলেছে। এবং তাছাড়াও যদি নদী কেন্দ্রিক প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল, নদী কেন্দ্রিক কিছু কিছু সভ্যতা অবশ্য সমুদ্র কেন্দ্রিকও গড়ে উঠেছে, তা আমরা পরবর্তী আমাদের আলোচনাতে জানবো। এখন এরপর এই যে সমতল ভূমিতে আমাদের সবচেয়ে বেশি বসবাস করে মানুষ, এই কারণে বেশিরভাগ সভ্যতা সমতল ভূমি কেন্দ্রিকই হয়েছে। এখন আসি আমরা পর্বত বা পাহাড়, এটা নিয়ে যখন আমরা একটা অনুসন্ধানী কাজ করব, তখন কি করব? দেখো, পাহাড় বা পর্বত, সেটা কাকে পাহাড় বলবো আর কাকে পর্বত বলবো? পাহাড় বলবো তাকে যেটাতে উচ্চতাটা 600 মিটার পর্যন্ত। আমরা বললাম একটু আগে সমতল ভূমির ক্ষেত্রে 300 মিটার, সেই ক্ষেত্রে 600 মিটার পর্যন্ত আমরা এগুলোকে পাহাড় ধরি। যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, ময়মনসিংহের গারো পাহাড় এবং আরো অনেক ছোট ছোট পাহাড় রয়েছে। আর সিলেট অঞ্চলের গুলোকে সচরাচর আমরা টিলার মধ্যে ফেলি। আর তার থেকেও বড় তিনটি পার্বত্য জেলা, যে তিনটে পার্বত্য জেলা রয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এগুলো প্রত্যেকটির উচ্চতা 600 মিটারের অনেক বেশি, সেই জন্য এগুলো পর্বতের অন্তর্ভুক্ত হয়ে গেছে, বা পার্বত্য এলাকা বলছি। তো এই এলাকাগুলোতে সচরাচর মানুষের বসতি কম, এই জন্য ইতিহাসে এদেরকে এই জায়গাগুলোতে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠার পরিমাণটা অনেক কম।
এরপরে যদি আমরা আসি হাওর এলাকায়, হাওর হাওর কখন তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়? হাওরটা আসলে এক রকমের জলাভূমি, কিন্তু সেই জলাভূমিগুলো এরকম যেটাতে যখন বর্ষাকালে পানি জমা হয়, কিন্তু যখন বর্ষাকালটা পার হয়ে যায়, গ্রীষ্ম আসলে ওই জায়গাটি শুকিয়ে আবার মানুষের সেখানে চারণভূমিতে পরিণত হয়। এটা হচ্ছে হাওর। তা আমাদের এই বাংলা অঞ্চলে যে হাওর গুলো সচরাচর রয়েছে হলো সিলেটের মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং নেত্রকোনা, ময়মনসিংহ এলাকার এই সাইডে নেত্রকোনা, মানে বৃহত্তর ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত। এই হচ্ছে আমাদের হাওর এলাকা। এবং এটা এক মনে করা হয় যে এক সময় এই আমাদের এই এলাকাগুলোতে একটা বিশাল জলরাশি ছিল, কিন্তু একটা ভূপ্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে এটা আমাদের হাওরে পরিণত হয়ে গেছে। এবং হাওর এলাকায় তাদের এই হাওরের কারণে বা পানির কারণে ওই এলাকার মানুষের জীবনযাত্রাটা কিন্তু আরেক রকম। সেখানকার মানুষ শুকনো মৌসুমে চাষাবাদ করে, আবার বর্ষা মৌসুমে যখন এগুলো সব পানিতে ভরে ডুবে যায় তখন সেখানে মাছ মাছ চাষ করে, মানে মাছ চাষ করে না, এমনিতেই সেই জলাভূমি গুলোতে মাছ পাওয়া যায়। এইটাই হচ্ছে হাওর এলাকার মানুষের এই জন্য মানে তাদের জীবনযাত্রা। তো এই এলাকাগুলোতে সচরাচর আমরা বিভিন্ন সভ্যতা গড়ে উঠতে দেখি নাই। আমরা সমতল ভূমিতে এবং নদী অববাহিকায় বেশিরভাগ সভ্যতাগুলো গড়ে উঠেছিল। তা এখন আমরা আমাদের যদি বলি যে এই সভ্যতাগুলো যে আমাদের হলো আমরা দেখতে পাচ্ছি, ও আরেকটা জিনিস আমরা একটু বাদ পড়ে গিয়েছে, সেটা হলো হ্রদ। হ্রদ হচ্ছে একটু গভীর পানি, কিন্তু সেখানে কোনো স্রোত থাকবে না। মানে কখনো কখনো কোনো নদী বা কোনো সাগর ওই এলাকা, নদী বিশেষ করে প্রবাহিত হওয়ার সময় কোথাও গভীর খাদের সৃষ্টি হয়ে গেছে এবং অনেক গভীর, সেই খাদগুলোতে হচ্ছে আমাদের হ্রদের সৃষ্টি হয়েছে। আমরা পুরো পৃথিবীতে যদি বলি তিনটা বৃহত্তম হ্রদের নাম আছে, কাস্পিয়ান, সুপিরিয়র আর আরেকটি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। যে ভিক্টোরিয়া হ্রদটা থেকে আমরা পরবর্তীতে পরের ইয়েতে গিয়ে দেখবো যে সেখান থেকে কিন্তু আমাদের নীল নদের উৎপত্তি হয়েছে। তো এই হ্রদগুলো হচ্ছে আমাদের, আর এটা আমাদের ইতিহাসের একটা বড় অংশ। আর আমাদের বাংলাদেশের বা এই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র কৃত্রিম ভাবে তৈরি যদি বলা হয় হ্রদ একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রাঙামাটি জেলার কাপ্তাই। এই যে আমরা বললাম ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম বা দেখলাম, এই ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের বিভিন্ন ইতিহাস সৃষ্টি করেছে। এই জন্য ভূগোল এবং ইতিহাস দুইটাই আমাদের একসাথে চলছে। মানে ভূপ্রকৃতির কারণেই আমাদের হচ্ছে ইতিহাসটা তৈরি হচ্ছে। এখন আমরা যদি এই দক্ষিণ এশিয়ার আমরা দু একটা আহ মানে সভ্যতা সম্পর্কে জানবো। এখানে আমরা দেখো এই পৃষ্ঠাটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়া বা বিশ্বের ইতিহাসের তোমার হচ্ছে ভূপ্রকৃতির প্রভাব। তো এই ভূপ্রকৃতি গুলো কি দেখে আমরা ইতিহাস জানছি? এই ইতিহাস জানার জন্য আমাদের দু রকমের উৎস দরকার পড়ে, একটা হলো লিখিত আর একটা অলিখিত। লিখিত কোনগুলো, যেগুলো কোন বিভিন্ন রকমের দলিল থাকে বা বিভিন্ন রকমের চুক্তিপত্র থাকে, সেগুলো থেকে আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু মানুষের কঙ্কাল, হাড়গোড় বা বিভিন্ন শিলালিপিতে লিখিত রয়েছে সেগুলো ছোটখাটো অংশ বা পোড়ামাটির ফলক, এগুলো যে চিহ্নগুলো যেগুলো আমরা মহাস্থানগড়ে দেখেছি, আমরা পাহাড়পুরে দেখেছি, এগুলো থেকে যে চিহ্নগুলো থেকে আমরা যে আমাদের সভ্যতা কোন সময় সেটা যখন আমরা নির্ণয় করতে পারছি, সেটা হচ্ছে অলিখিত হচ্ছে উৎস। তো এই উৎসগুলো থেকে আমরা এখানে দেখো এই পৃষ্ঠাটাতে তোমাদেরকে জাস্ট শুধু মানুষের কঙ্কাল বা হাড়গোড়, যেটাকে আমাদের জীবাশ্ম বা ফসিল বলা হচ্ছে, এগুলো থেকে আমরা ইতিহাসটা কত আগে বা এই এই এলাকাতে কত আগে সভ্যতা গড়ে উঠেছিল, কিভাবে গড়ে উঠেছিল, কিছুটা ধারণা আমরা পেতে পারি। এখন আমরা চলে যাব যে আমাদের সভ্যতা প্রথম কিভাবে তৈরি হয়েছিল, মানে কিভাবে সভ্যতা কেন হয়েছিল। তো আমাদের এটি জানার জন্য প্রথমে আমরা জানবো যে আমাদের ইতিহাস প্রথম যে বিপ্লব বলা হয়, মানে মানুষ তো আগে যাযাবরের মতো বসবাস করতো, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু যাতায়াত করে তাদের যেখানে যখন ভালো লাগতো সেখানে। কিন্তু যখন মানুষ কৃষি কাজ করতে শিখলো, মানে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে এবং পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতে এবং সেই হাতিয়ার দিয়ে পশু শিকার করা, এগুলোর পরে যেটা হলো কৃষি বিপ্লব যখন আসলো। এই জন্য তোমাদের এই যে 65 পৃষ্ঠাতে দেখবে বলা হচ্ছে কৃষি বিপ্লব হচ্ছে মানব সভ্যতার প্রথম বিপ্লব, যার মাধ্যমে মানুষ কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করা শিখলো এবং পরবর্তীতে সেই জায়গাগুলোতে সভ্যতা গড়ে উঠেছে। তাহলে
এটাও আমরা জেনেছি কিভাবে, ওই যে আমাদের লিখিত অলিখিত বিভিন্ন উৎস থেকে জেনেছি। আর দ্বিতীয় বিপ্লব হচ্ছে নগর বিপ্লব, যেটা বলা হচ্ছে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব। কিভাবে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব? শুধু বসবাস করেই স্থায়ী হলো না, এরপরে মানুষ আস্তে আস্তে লিখন পদ্ধতি শিখলো, জ্ঞান বিজ্ঞান চর্চা শিখলো এবং গ্রামীণ কৃষি ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করলো, এবং মানুষের যে বসবাসের জায়গাটাকে সুন্দর করা, তার চারপাশে একটা বাউন্ডারি দেওয়া সিস্টেম, এগুলোই হলো একটা নগর সভ্যতা তৈরি করলো। আমরা ইতিহাসে এই জন্য বলা হচ্ছে নগর বিপ্লব বা আহ, এটাকে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে। তাহলে এই দুটো তো আমরা জানলাম যে কৃষি বিপ্লব কি বা নগর বিপ্লব কি, কিন্তু এটা দক্ষিণ এশিয়াতে কিভাবে প্রভাব ফেলেছে এই এই বিপ্লবগুলো, এবং বা ভূপ্রকৃতিগুলো, যে দক্ষিণ এশিয়ার সমতল ভূমি, পাহাড় পর্বত, হাওর, এগুলো কিভাবে দক্ষিণ এশিয়াতে একটা ইতিহাস তৈরি করেছে, কিভাবে দেখো আমরা এর পরের পেজে যদি চলে যাই দেখতে পাবো যে আমাদের বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায়, যে আমি প্রথমেই বললাম যে এখন আমরা দক্ষিণ এশিয়াকে 8টি দেশের সাথে, হ্যাঁ 8টি দেশকে বলছি, যেমন আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ। কিন্তু আমাদের এই পুরোটাকে একসময় ছিল ভারতবর্ষ, এবং তার দক্ষিণ পূর্বাঞ্চলে ছিল বাংলা অঞ্চল, যে বাংলা অঞ্চল নিয়ে তোমরা ইতিপূর্বেই জানো। আর বাকি এখন এই ইতিহাস সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। সবাইকে ধন্যবাদ। আমি আগামী ক্লাসে আবার তোমাদেরকে বিশ্বের ইতিহাসে, যে আমি এখানে সামান্য একটু দেখিয়ে দিই, বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির যে প্রভাব, এতক্ষণ আমরা যেটা দক্ষিণ এশিয়ায় পড়লাম বুঝালাম, তার পরবর্তী অংশটা ক্লাস নিব। সকলকে ধন্যবাদ, ভালো থাকো। আল্লাহ হাফেজ।